সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। করোনার প্রকোপ কমাতে এবার টানা 14 দিন দেশব্যাপী সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি। এই সময়ে জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস, আদালত সহ সবকিছু বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন শাটডাউন দেওয়ার প্রস্তুতি রয়েছে সরকারের, আসছে আরও কঠোর বিধিনিষেধ। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশে করোনার বিস্তার শঙ্কা বাড়াচ্ছেই, প্রতিদিনই বাড়ছে সংক্রমণ মৃত্যু। সবশেষ 24 ঘন্টায় দেশে করোনা কেড়ে নিয়েছে আরও 81 জনের প্রাণ। নতুন করে আক্রান্ত হয়েছেন 6058 জন। ঢাকার আশপাশের 7 জেলায় লকডাউন, বিভিন্ন জেলায় কঠোর বিধিনিষেধের মধ্যেই গেল এক সপ্তাহে করোনায় মারা গেছে 523 জন, নতুন শনাক্ত 31,848 জন। এমন বাস্তবতায় করোনার লাগাম টানতে সারা দেশে একটানা 14 দিন সম্পূর্ণ শাটডাউন চায় কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানিয়েছে জাতীয় কমিটি। মিউনিসিপালিটির একটা ওয়ার্ডে একটা কমিটি করে ভলান্টিয়ার থাকবে, তার মধ্যে ইমাম থাকুক, স্কুলের টিচার থাকুক, ওখানে গণ্যমান্য লোক থাকুক, ওয়ার্ড কমিশনার থাকুক, সবাই থাকুক, আর ওখানে টেস্ট করতে হবে সাসপেক্টেড সবকে। কমিটি মনে করে দেশের বিভিন্ন জায়গায় নেওয়া খণ্ড খণ্ড পদক্ষেপ খুব একটা কাজে আসছে না। এজন্য সম্পূর্ণ শাটডাউনের আওতায় জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস, আদালত সহ সবকিছু বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন শাটডাউনের প্রস্তুতি আছে সরকারের, এবার আরো কঠোর বিধিনিষেধ আসছে বলেও জানান তিনি। এরকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে আমাদের হয়তো সেটা করতে হতে পারে এবং সেরকম একটা প্রস্তুতি আমাদের আছে অলরেডি। গত মার্চে যেটা হলো সেটা খুবই কঠোরভাবে আমাদের করতে হবে, সেটি হয়তো আরো কঠোরভাবে করতে হতে পারে। কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি ভারতের অভিজ্ঞতা থেকে বলছে, ভারতে যেসব জায়গায় পূর্ণ শাটডাউন প্রয়োগ করা হয়েছে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ হয়েছে। এজন্য দেশে করোনার প্রকোপ কমাতে এর বিকল্প কিছু নেই বলেও মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, সারা দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। এবার শহরের তুলনায় এখন গ্রামেই এটার সংক্রমণের হার সবচাইতে বেশি। কিন্তু গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসায় সারা দেশে গড়ে তোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো করোনার চিকিৎসায় কতটা প্রস্তুত? প্রান্তিক মানুষের হাতের কাছে থাকা এই হাসপাতালগুলোতে আদৌ কি করোনার কোনো চিকিৎসা দেয়া হয়? সে তথ্য সরজমিনে তুলে আনতে আমাদের বিভিন্ন সহকর্মীরা দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এখন যুক্ত হবেন এবং শুরুতেই যুক্ত হতে চাই সিরাজগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুস সামাদ সায়েম রয়েছেন কামারখন্দ উপজেলায়। আব্দুস সামাদ সায়েম, আপনার কাছে জানতে চাই, আপনি যেখানে রয়েছেন সেখানকার করোনার চিকিৎসার ব্যবস্থা ঠিক কতটা রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে? তন্ময়, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে করোনা রোগ কিন্তু এখন শহর থেকে কিন্তু গ্রাম অঞ্চলেও ছড়িয়ে পড়েছে এবং গ্রাম অঞ্চলে মানুষও কিন্তু প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে। কিন্তু এই করোনা রোগীদের যে এই চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা কিন্তু উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু নেই। সেখানে শুধু নমুনা নেওয়া হয় এবং নমুনার পরে যে করোনা শনাক্ত হয় তাদেরকে জানিয়ে দেওয়া হয়। এরপর চিকিৎসা জানার সেই রোগীকেই কিন্তু দায়িত্ব বহন করতে হয়। এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে কিন্তু নেই কোনো আইসোলেশন বেড, নেই কোনো অক্সিজেন সেবা, কোনো কিছুই কিন্তু আসলে নেই। একজন করোনা রোগীর যে ন্যূনতম যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে হচ্ছে না। যে কারণে কিন্তু যে এই জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তাদেরকে দ্বারস্থ হচ্ছে। আর জেনারেল যে সদর হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু করোনা অবস্থা, সেখানেও কিন্তু যে আইসিইউ রয়েছে 4টি বেড, সে বেডও কিন্তু আসলে এখন পর্যন্ত এই করোনার যে এই 14 মাস প্রায় চলছে সেখানে কিন্তু সে ব্যবস্থাও কিন্তু এখনো শুরু করতে পারেনি। নামমাত্র শুধু কয়েকজন রোগীকে ভর্তি রয়েছে এবং ন্যূনতম যে চিকিৎসা সেইটুকু পাচ্ছে। কিন্তু মুমূর্ষু যদি কোনো রোগী ভর্তি হয় তবে সেক্ষেত্রে কিন্তু তাকে বগুড়া অথবা রাজশাহী এবং ঢাকাতে কিন্তু প্রেরণ করা হচ্ছে। এর কারণে কিন্তু আসলে যে করোনার যে স্বাস্থ্যসেবা সেটা কিন্তু সিরাজগঞ্জ আসলে কোনোভাবেই নিশ্চিত করা হচ্ছে না। এছাড়া টিকার ব্যবস্থা কিন্তু দ্বিতীয় ডোজ হয়নি, তবে প্রথম
প্রথম ডোজ মেডিকেল ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু প্রতিদিন সিরাজগঞ্জে কিন্তু করোনা রোগী আসলে বৃদ্ধি পাচ্ছে। গতকালকে 49 জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে কিন্তু আসলে 4000-এর বেশি রোগী রয়েছে এবং প্রায় 1000-এর মতো রোগী কিন্তু এই মুহূর্তে আইসোলেশনে রয়েছে। তো এই অবস্থায় কিন্তু যারা করোনা সাসপেক্টেড রোগী তারা কিন্তু আসলে এই যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার কিন্তু আসলে জোর দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগের চিকিৎসা সম্পর্কে সর্বশেষ। এখন আমরা চলে যাওয়া আমাদের আরেক সহকর্মী রয়েছে বগুড়াতে আব্দুল সালাম বাবু, তার কাছে। সায়েম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন সিরাজগঞ্জ থেকে, আমরা রয়েছি বগুড়া জেলার গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 50 শয্যার এই হাসপাতালটি এখানে রয়েছে। এই হাসপাতালের মতন অন্যান্য হাসপাতালেও আসলে করোনা আইসোলেশন ওয়ার্ড বা করোনার জন্য বিশেষ কোনো ওয়ার্ড নেই। করোনার কোনো রোগীদের সেবা দেওয়ার মতন অবস্থাও বগুড়ার এই উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নেই। তবে জেলা সদরে যে মোহাম্মদুল হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে করোনা রোগীদেরকে সেবা দেওয়া হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে যে এখানে যদি কোনো রোগী আসে তাৎক্ষণিকভাবে তারা তাদেরকে হয়তো বা অক্সিজেন সাপোর্ট দিতে পারে, তাদের কিছু অক্সিজেন সিলিন্ডার রয়েছে। কিন্তু এখানে ইতিপূর্বে তেমন করোনা রোগী ভর্তিও হয় নাই বা সেই রকম চিকিৎসা সেবাও দেওয়া হয় নাই। অন্যান্য উপজেলাগুলোতেও একই অবস্থা। জেলা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যেহেতু আইসোলেশন ওয়ার্ড একসময় করা হয়েছিল, সেটাও এখন নেই। তবে আইসোলেশনে রাখার জন্য প্রাথমিকভাবে কিছু চিকিৎসা দেওয়ার জন্য সেই ব্যবস্থা হাসপাতালগুলোতে থাকলেও মুমূর্ষু রোগীকে তাৎক্ষণিক কোনো সেবা তারা এই হাসপাতালগুলো দিতে পারছে না। যার কারণে সেই রোগী যদি আসে, সেই রোগীকে সাথে সাথে তারা ট্রান্সফার করছে বগুড়ার সজিমেক হাসপাতাল অথবা মোহাম্মদুল হাসপাতাল অথবা বেসরকারি TMSS হাসপাতালে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বগুড়ায় কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় 354 নমুনার ফলাফলে 98 জন আক্রান্ত হয়েছে এবং সর্বশেষ 8 জনের মৃত্যুর মধ্যে দিয়ে বগুড়ায় এই মুহূর্তে মৃত্যুর সংখ্যা বেড়ে দিয়েছে 365 জন। আর করোনার বিস্তারতে বগুড়ায় কিন্তু এখন এই মুহূর্তে সদর উপজেলা এবং পৌর এলাকায় সর্বাত্মক কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। পাশাপাশি গতকাল রাতে 25টি হাট বাজার সরানোর জন্য নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। তো বগুড়া থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে খুলনার শাহিন, আমরা যাব এখন তার কাছে। শাহিন। ধন্যবাদ সায়েম। আপনি যেমনটি বলছিলেন ওইখানকার চিত্র তুলে ধরছিলেন, একই অবস্থা খুলনাতেও। আমি এখন আছি রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে 20 বেডের একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, করোনা ওয়ার্ড করা হয়েছে, যেখানে ইতিমধ্যে এখানে 3 জন রোগী ভর্তি আছেন। আজ সকালেও একজন রোগী ভর্তি হয়েছেন শ্বাসকষ্ট নিয়ে। এখানে সিলিন্ডার ব্যাংক স্থাপন করা হয়েছে, কিন্তু গত 4 দিন ধরে সেই ব্যাংকে অক্সিজেন নেই। ছোট সিলিন্ডার দিয়ে এখানে অক্সিজেনের যে চাহিদা সেটা পূরণ করা হচ্ছে। এর মধ্যে একজন রোগী আছেন যিনি যার অক্সিজেনের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণের। পাশাপাশি সকাল থেকে বিদ্যুৎ নেই জেনারেটরের ব্যবস্থা। তো আমরা একটু ওয়ার্ডটা ঘুরিয়ে দেখার চেষ্টা করব এবং এখানকার যারা রোগী আছেন তাদের সাথে যারা আসছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি যদি একটু ওয়ার্ডটি দেখাই, যে এই ওয়ার্ডটি 20টি বেড আছে, যেটি জেনারেল ওয়ার্ড ছিল, পুরুষ ওয়ার্ড ছিল, সেইটাকে করোনা ইউনিট করা হয়েছে। এখানে করোনার ট্রিটমেন্ট করা হচ্ছে এবং এখানে হাইফ্লো নাজাল ক্যানোলা স্থাপন করা হয়েছে। তো আমরা একজন রোগীর যে অভিভাবক আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। যে আপনি তো এখানে ভর্তি এসেছেন আজকে সকালে, তো সেই মানে আপনার রোগীর কি অবস্থা? রোগী আসলে গত 2 দিন যাবৎ জ্বর, আর গতকাল বিকাল থেকে ওনার ওই চেস্ট পেইন আর সামান্য শ্বাসকষ্ট আছে। তো রাত্রে থেকে ছটফট করলে আমরা ভোরে নিয়ে আসছি এখানে। তাকে টেস্ট করা হয়েছে যে সে করোনা সাসপেক্টেড কিনা? না, টেস্ট করা হয়নি। বলছে আজকে শুক্রবার, আজকে টেস্ট হবে না, আজকে ল্যাব বন্ধ, আগামীকাল টেস্ট হবে। আচ্ছা, তো এই টেস্ট না করে করোনা ইউনিটি নিয়ে আসা, এটা কি ঝুঁকি বাড়িয়ে দেবে না? হ্যাঁ দিবে, কিন্তু আমাদের তো আসলে কিছু করার নেই। এখান থেকে যেভাবে বলবে আমরা তো নিরুপায়। জ্বর ছিল এখানে। শুনছিলেন যে বলছিল যে এই যে রোগী তার করোনার যে টেস্টটা সেটি করা হয়নি, না করার কারণে তাকে সরাসরি করোনা ইউনিটে আনা হয়েছে, ফলে তার ঝুঁকিটাও কিন্তু বেড়ে গেছে। তো এই ছিল আমার কাছে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি যশোরের সহকর্মী রিপন হোসেনের কাছে। রিপন।
ধন্যবাদ শাহিন আপনাকে। আমি রয়েছি যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 10 জন ভর্তি রয়েছে। তবে এখানকার যারা রোগী রয়েছে, রোগীর স্বজনরা রয়েছে, তারা বিভিন্ন অভিযোগ করছে। আমি একটু রোগীর স্বজন রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। আপনাদের যে রোগী রয়েছে, কি অবস্থা, এখানকার চিকিৎসা কেমন পাচ্ছেন? চিকিৎসা আপনার হলো ওই ডাক্তাররা নিচে বসে থাকে, লিখে দেয়, উপরে যায় না ভয়তে, বুঝলেন? এই অবস্থা আছে এখন বর্তমান রোগী। এবং এই জায়গায় জেনারেটার আছে, রাত্রি আপনার কারেন্ট চলে গেলে জেনারেটারের স্টার্ট দেওয়া লোক নেই, কোনো লোকই নেই। এই অবস্থা আছে এখন বর্তমান। আপনার একটা অ্যাম্বুলেন্স নেই যে করোনা রোগী বইয়ে নিয়ে হসপিটাল পর্যন্ত নিয়ে আসলো, ছটফট করে মনে করেন কোনো ভ্যানওয়ালা উঠছে না রোগী, কোনো মাইক্রোওয়ালারা অ্যাম্বুলেন্সওয়ালা আসে। ধন্যবাদ আপনাকে। আরেকজনের সাথে আমি একটু কথা বলবো। কি অবস্থা, চিকিৎসা কেমন পাচ্ছে? ভাই এই জায়গায় চিকিৎসা হলো নামে মাত্রে। এই জায়গায় করোনা রোগীদের কোনো চিকিৎসা হচ্ছে না, আসলে ডাক্তার পাওয়া যাচ্ছে না, নার্সরা যদি 2-1 থাকে তাও উপরে যাচ্ছে না, ভয়তে নিজেদের পেশেন্টদের নিজেদের আত্মীয় স্বজনরাই ওষুধ খাওয়াচ্ছে। হ্যাঁ, এই হলো অবস্থা, কোনো সুযোগ সুবিধাই পাওয়া যাচ্ছে না মনিরামপুর হসপিটালে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে চিকিৎসা সেবার বেহাল অবস্থা, এবং আমরা দেখেছি যে করোনার যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে সাধারণ মানুষ অবাধে প্রবেশ করছে। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আর এক সহকর্মী হচ্ছে টাঙ্গাইল আতিক, সেখানকার খবর জানবো। আতিক। ধন্যবাদ রিপন। আমি রয়েছি টাঙ্গাইল ভুয়াপুর যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং আপনাকে বলে রাখি যে করোনার টাঙ্গাইলের কিন্তু অনেকটাই দিন দিন কিন্তু বেড়েই চলছে, এবং 3টি উপজেলায় কিন্তু এই মুহূর্তে কিন্তু এই লকডাউন চলছে, এবং গতকাল কালিহাতী পৌরসভায় লকডাউন দেওয়া হয়েছে। এই অবস্থায় আসলে টাঙ্গাইলের যে 12টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার যে আইসোলেশন থাকলেও সেগুলো কিন্তু নামে মাত্র রয়েছে, এবং কোনো ধরনের কিন্তু চিকিৎসা নেই। এবং আমি যে হাসপাতালে রয়েছি, ভুয়াপুর হাসপাতাল, এই হাসপাতালে কিন্তু করোনার যে ইউনিট অর্থাৎ করোনার যে আইসোলেশন, এই ধরনের কিন্তু কোনো ধরনের চিকিৎসা হয় না। এবং এই এলাকার আসলে যারা রোগী রয়েছেন তারা কিন্তু অনেকটাই খুব প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে যে করোনার কোনো ট্রিটমেন্ট বা করোনার কোনো উপসর্গ নিয়ে যাওয়া হলে আসলে যে ঠিকমতো যে তাদেরকে চিকিৎসা দেওয়া বা সেবা দেওয়া এই ধরনের কোনো কার্যক্রম নেই। তবে আসলে সব মিলিয়ে করোনা টাঙ্গাইলের প্রকট দেখা দিচ্ছে। এর মধ্যেও আসলে রোগীর চিকিৎসা কিন্তু নেই বললেই চলে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে। আমরা আরেক সহকর্মী রয়েছেন সাভারের নাজমুল, আমরা নাজমুলের কাছে যাব সর্বশেষ সেখানকার তথ্য। নাজমুল। ধন্যবাদ আতিক আপনাকে। আপনি যেমনটি টাঙ্গাইল থেকে আমাদেরকে জানাচ্ছিলেন টাঙ্গাইলের সর্বশেষ করোনা পজিটিভের খবর এবং চিকিৎসা নিয়ে, এবং এই মুহূর্তে রয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কিন্তু আপনার কোভিডের রোগী কিন্তু একজন আইসোলেশনে রয়েছে, এবং সেখানে কিন্তু এইখানে যে আপনি জানেন যে শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলের রোগী কিন্তু আপনার একটু বেশি, এবং সেখানে কিন্তু আপনার এই যে জানেন যে এই গার্মেন্টস কারখানার শ্রমিক এখন কিন্তু যেখানে একজন তাকে দেখা যাচ্ছে, এবং সে কিন্তু একজন পোশাক শ্রমিক, এবং পোশাক শ্রমিক কিন্তু আপনার আক্রান্ত হয়েছে, এবং একজনই কিন্তু আইসোলেশনে রয়েছে, এবং এখানে যে 5 বেডের একটি আইসোলেশন রয়েছে, এছাড়াও এক্সট্রা কিন্তু আরও 20 শয্যার একটি আইসোলেশন রাখা হয়েছে। কিন্তু বিশেষ করে সেখানে যে কোভিডের যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু আসলে ঠিকমতো এখানে রোগীদের রেখে আসলে চিকিৎসা করার এরকম অভিযোগ খুব কম। কারণ হচ্ছে এখানে যে চিকিৎসা, সে আমি আপনার সাথে একটু কথা বলি, কোভিডের রোগীদের আসলে চিকিৎসাটা ঠিক মতো হচ্ছে না এরকম অভিযোগ করা হচ্ছে, আসলে কি ঠিক কিনা? আসলে আমি এখন পর্যন্ত কখনো দেখি না এখানে কোভিড রোগী কোথাও রাখা হয়, বা আমি শুধু শুনছি, যেমন এই যে এখানকার কথা, কিন্তু আমি কোনোদিন রোগী দেখি নাই যে কোভিড রোগী আছে, আমার জানা নেই। আপনার কি চান আসলে কোভিডের চিকিৎসাটা? আমরা দিন বাড়ছে, মানে যেভাবে বাড়তেছে সংক্রমণ, হ্যাঁ, আমরা চাই সরকারি হাসপাতালের যিনি কর্মকর্তা রয়েছেন তার অধীনে মানে রোগীদের চিকিৎসা দেওয়া হোক। এইখানে কিন্তু কোনো রোগীর চিকিৎসা ওইভাবে দেওয়া হয় না। আমরা কখনো ওইভাবে কোভিড আক্রান্ত রোগীদের এখানে, আপনি নিজেও তো দেখলেন, এখনো নাই, কেউ নাই।
তো আমরা চাই একটা ভালো একটা চিকিৎসার ব্যবস্থা করা। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন যে এখানকার লোকজন যারা রয়েছে আসলে তারা কিন্তু অভিযোগ করছে যে কোভিডের আসলে যেভাবে চিকিৎসা হওয়ার কথা সেভাবে আসলে চিকিৎসা হচ্ছে না, যার কারণে আসলে এইখানকার যে রোগীগুলো রয়েছে এবং বিশেষ করে শিল্প অঞ্চলের রোগী কিন্তু বেশি এবং নিম্ন আয়ের মানুষের আসলে যারা করোনা পজিটিভ হচ্ছে তাদের কিন্তু আসলে মূলত এখানে তারা রয়েছে এবং চিকিৎসা নিচ্ছে। এবং এখানকার যে ডাক্তার বলছে, যে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছে যে আমরা কোভিডের রোগী আসলে আমরা চিকিৎসা দিচ্ছি এবং আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রয়েছে। তবে দিন দিন রোগী বাড়তে শুরু হয়েছে এবং এই ছিল আমার কাছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। তন্ময়। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন প্রান্তের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরজমিনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে। যাচ্ছে পরবর্তী সংবাদে। সীমান্ত জেলাগুলোর করোনা পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নিয়ন্ত্রণে চলছে বিশেষ লকডাউন। কিছুতেই কমছে সংক্রমণের হার। স্থানীয় সংসদ সদস্যদের অভিযোগ, লকডাউন সহ করোনা প্রতিরোধে এবারে নেয়া নানা পদক্ষেপে তাদের সম্পৃক্ত করা হয়নি। তাই দফায় দফায় বিধিনিষেধ আর লকডাউনের মেয়াদ বাড়লেও মিলছে না সুফল। রাজশাহী থেকে কাজী শাহেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় গেল 11 জুন থেকে এক সপ্তাহের জন্য বিশেষ বিধিনিষেধ চলে রাজশাহীতে। কাঙ্ক্ষিত ফল না পেয়ে 16 জুন থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেয় জেলা প্রশাসন। তবুও কমছে না সংক্রমণ, বরং মৃত্যু আর শনাক্তের হার শঙ্কা তৈরি করছে জনমনে। এমন বাস্তবতায় গেল বুধবার আবারও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর ঘোষণা দেন জেলা প্রশাসক। লকডাউন চললেও রাজশাহীর জীবনযাত্রা অন্য স্বাভাবিক দিনের মতোই। জীবিকার তাগিদে রাস্তায় মানুষ, মাস্ক পরার প্রয়োজন এখানে ক্ষীণ। জনপ্রতিনিধিদের অভিযোগ, সংক্রমণ কমিয়ে আনতে নেওয়া উদ্যোগে তাদের কোনো পরামর্শই নেওয়া হচ্ছে না এবার। আমাদেরকে সমন্বয় করে যদি এটি করতেন তাহলে আরো সুন্দর এই জিনিসটা হতো। জনগণকে চেনেন, জনগণের সাথে সম্পর্ক রয়েছে, তাদেরকেও সাথে নেন, তাহলে অনেক বেশি সফলতা তারা অর্জন করবে। রাজশাহীতে যে করোনার প্রাদুর্ভাব সারা বাংলাদেশে, এখানে বেশি বেশি জনপ্রতিনিধিত্বতা নিয়ে আসতে হবে। জেলা প্রশাসকের দাবি, সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় ও পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমি কিন্তু এখন লকডাউন বিষয়টার সিদ্ধান্ত নিচ্ছি মহানগরের ক্ষেত্রে। এটা কিন্তু যেমন একজন মাননীয় সংসদ সদস্য নির্বাচনী এলাকার বিষয়ে যখন কোনো প্রশ্ন আসে তখন অবশ্যই আমরা তাদের সাথে কথা বলি নেই। জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা ছাড়া লকডাউন পুরোপুরি কার্যকর করা সম্ভব নয় বলে মনে করেন জনস্বাস্থ্য নিয়ে কাজ করা ব্যক্তিরা। এক ধরনের সেটা প্রশাসনিক লকডাউন। প্রশাসনের মজা হচ্ছে যে আমাদের দেশের মানুষ প্রশাসনকে ভয় পায়, ভালোবাসে না। জনগণের সবচেয়ে কাছের সরকার জনপ্রতিনিধিরা, কিন্তু সেই জনপ্রতিনিধিকে আসলে বাদ দিয়ে তাদেরকে দূরে রেখে এই যে বর্তমান যে করোনার ভয়াবহতা, এটি কোনোভাবে থামানো সম্ভব না। রাজশাহী সিটিতে সর্বাত্মক লকডাউন চলবে আগামী 30 জুন মধ্যরাত পর্যন্ত। তবে এর আওতায় শুধু শপিং মল বন্ধ থাকা ছাড়া সবই চলছে বলে অভিযোগ রয়েছে। কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী। দর্শক, ঢাকাকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার চতুর্থ দিন আজ। সরজমিনে রয়েছেন আমাদের সহকর্মী তালুকদার বিপ্লব, তিনি রয়েছেন এই মুহূর্তে গাজীপুরে, যুক্ত হতে চাই তার সঙ্গে। তালুকদার বিপ্লব, জানতে চাই আপনার কাছে, ঢাকাকে বিচ্ছিন্ন করার আজকে চতুর্থ দিন, আপনি সড়কের চিত্র কি দেখছেন? কতটা সফল বলে মনে হচ্ছে প্রশাসন এই ঢাকাকে আলাদা করার প্রচেষ্টায়? জি, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর বিশ্ব রোড বাইপাস এলাকায় এবং এখানকার যে চিত্র যেটি বলছিলেন যে আজ চতুর্থ দিন, তো যেহেতু আজ শুক্রবার, এমনিতেই এই সপ্তাহে যেই বন্ধের দিন, একই সাথে কিন্তু যে করোনার যেই প্রকোপ পেয়ে যাওয়ায় সরকারের যে সিদ্ধান্ত জেলাগুলো থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার, সেই উদ্যোগের যদি আজকের চিত্র আমি বলি, এই গাজীপুর সেই ব্যস্ততম এই সড়কের কিন্তু গত 3 দিনের চাইতে কিন্তু সড়কে কিন্তু মানুষের যাতায়াত কিন্তু মানে বিভিন্ন জেলায় যাতায়াতের চিত্র কিন্তু একটু কম। কিন্তু গাজীপুর জেলার যারা বাসিন্দা রয়েছে এখানকার, তারা কিন্তু অনেকেই কিন্তু বাসা থেকে বের হচ্ছেন বা বের হয়েছেন, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। যদিও এখানকার অনেক মার্কেট দোকানপাট বন্ধ রয়েছে ঠিকই, কিন্তু
তারপরও কিন্তু অনেকে কিন্তু এই রাস্তাঘাটে বের হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন। এই এতটুকু পর্যন্ত এখানকার আজকের যে দিনের যে চিত্র সেটি কিন্তু আমরা দেখছি। এবং শুধু এখানে যে অন্য গত 3 দিনে আমরা যেই বিভিন্ন পরিবহনের যে চাপ দেখেছিলাম, ব্যক্তিগত প্রাইভেট গাড়ি বা মাইক্রোবাসে করে তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার, বিভিন্ন জেলায় যাওয়ার, সেই জায়গাতে কিছুটা আমরা চিত্র একটু কম আমাদের কাছে মনে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সব শেষ। তালুকদার বিপ্লব, আপনাকে ধন্যবাদ গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, তারা সংবাদ নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। রাত নামলেই যেন পাল্টে যায় কর্মব্যস্ত রাজধানী। হাতের ঝিল আর মিরপুরের শাহালি মাজারে প্রকাশ্যেই চলে রমরমা মাদক সেবন। প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে যেখানে মৃত্যুর সংখ্যা বাড়ছে, সেখানে উল্টো চিত্র এসব স্থানগুলোতে। স্বাস্থ্যবিধি উপেক্ষায় যেন মাদকের হাট। স্থানীয়রা বলছেন এই চিত্র নিয়মিত। রাতের ঢাকার এমন দৃশ্য ধরা পড়েছে নিউজ 24-এর ক্যামেরায়। আলী তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। মধ্যরাত রাজধানীর হাতিরঝিল তখনও ব্যস্ত। রাস্তার দুপাশে অসংখ্য মোটর সাইকেল আর ব্যক্তিগত গাড়ি। রাত হলে চলে তরুণ তরুণীদের উশৃঙ্খলা। চারপাশ অন্ধকার থাকায় মাদক সেবন সহ অসামাজিক কাজের অনেক ঘটনাই এই স্থানের নিত্যদিনের ঘটনা। কি ঘটে এই হাতের ঝিলে জানান এখানকার এসব তরুণরা। এখানে বিয়ার বুয়ারও খায়, মদ বিয়ারও খায়, কোনো কেউ করার নাই। পুলিশ দেখলে সবাই আস্তে আস্তে চলে যায়। হোটেলে মেয়েরা আসে, কি আসে না আসে সেটা তো জানি না, বাট আসে দেখি, পুলিশ আসলে তাদের তাড়ায় যায়। বাদ্যযন্ত্রের তালে গানের ছন্দে জড়ো হওয়া এসব মানুষগুলোর কাছে করোনা ভাইরাস উপেক্ষিত। রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারের দৃশ্য এটি। কারো মুখে নেই মাস্ক, নেই দূরত্ব মেনে চলা। আগত এখানকার ভক্তরা জানান কতটা বেপরোয়া জায়গা করে নিয়েছে এই মাজার এলাকা। এখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কখনো না। আপনি কিভাবে দেখছেন? না, এটা আমার চোখও খারাপ লাগে, দর্জনের চোখেও খারাপ লাগে। আমরা এসে একা একা বসে থাকলাম, স্বাস্থ্যবিধি মাইনে। এখন তো আজকে এসে দেখি লোকজন বাইরে গেছে। একদম সে আল্লাহর ওলি, তার দরবারে এসব হওয়া উচিত নয়। কি কি খায় এখানে? এখানে গাঁজা নেশা বলতে সবই খায়। এসব অনিয়ম চলমান থাকলে করোনা মোকাবেলা সহ শৃঙ্খলা স্বাভাবিক হওয়ার প্রশ্ন থেকেই যায়। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সমগ্র জনগোষ্ঠীর কোনো এক অংশকে বাদ রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়, আর তাই সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনায় বাদ পড়ছে না কেউ। শহর কিংবা প্রত্যন্ত গ্রাম সর্বত্রই পৌঁছানোর চেষ্টায় রয়েছে সরকার। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীর জন্য নেওয়া হয়েছে বিশেষ উন্নয়ন পরিকল্পনা, যাতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাচ্ছে নানা সমস্যা জর্জরিত এই মানুষগুলো। শ্রীমঙ্গল থেকে ফিরে এসা সোহেলের ক্যামেরায় সজল দাসের রিপোর্ট। 2041 সালে উন্নত বিশ্বের তালিকায় নাম লেখাতে চায় বাংলাদেশ। যে লক্ষ্য পূরণে সবচেয়ে বড় বাধা দারিদ্র্য। যে বাধা পেরোতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনায় সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছে সরকার। 2020-21 বছরে আমরা এরকম 3554 জন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্যদের স্বামী স্ত্রীর যৌথ নামে রেজিস্ট্রি কবুলিয়তের মাধ্যমে তাদেরকে আমরা ঘর বানিয়ে দিয়েছি। ঘর তৈরি করে দেওয়ার মাধ্যমে, মালিকানা দেওয়ার মাধ্যমে আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আছে, সেই গোলসের 8টি যে ইন্ডিকেটরসকে সরাসরি অ্যালাইন করেছে মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মসূচি। শ্রীমঙ্গলের বাংলাদেশ ভারত সীমান্তবর্তী হোসনাবাদ এলাকা, চা বাগান ঘেরা প্রত্যন্ত এই এলাকায় বসবাস খাসিয়া জনগোষ্ঠীর। রিজিয়া কংওয়াং সুযোগের অভাবে এগোয়নি লেখাপড়া, কিন্তু সরকারি সহায়তায় এখন দেখছেন আত্মনির্ভরশীলতার স্বপ্ন। 5 বছর আগে আমি পড়তাম, তারপর বাড়িতে প্রবলেমের জন্য আমি পড়তে পারি না। আমি ভবিষ্যতে চাইতেছি যে আমি এই সেলাই মেশিনটা দিয়ে আমি আয় করব। নানা সমস্যায় জর্জরিত এই মানুষগুলোর উন্নয়নে সচেষ্ট সরকার। প্রত্যন্ত এই এলাকায় পৌঁছেছে নানা নাগরিক সেবা। রাস্তাঘাট তো দিলই, স্কুল তো দিল, সিঁড়ি দিল, পলি বিদ্যুৎ দিল। মূল সবচেয়ে বড় সমস্যা হইল আমাদের ভূমি। যে কোনো সময় আপনি যে রাস্তা দিয়ে আসছেন স্যার, হঠাৎ করে গেট ফেলায় রাখি দেয়, আমরা আর চলতে পারি না। শিক্ষা সহায়তা
যারা পাচ্ছে বছরে হয়তো বা এক সময় এটা দিয়ে দিচ্ছে। তো এই সহায়তাটা বছরে যদি 3 বার হতো বা প্রতি মাসে যদি হতো তাহলে ভালো হতো। দেশের 207টি উপজেলার সমতলে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের গৃহীত বিশেষ পরিকল্পনার সুফল পাচ্ছে এসব এলাকার বাসিন্দারা। এই মানুষগুলোর এখনো অনেক সমস্যা, নানা সমস্যায় জর্জরিত এই মানুষগুলো বলছেন সরকারের আরেকটু সহায়তা প্রয়োজন, তাহলেই হয়তো তাদের ভবিষ্যৎ প্রজন্ম এই নিভৃত পল্লীতে থেকেও মাথা তুলে দাঁড়াতে পারবে। সজল দাস, নিউজ 24, হোসনাবাদ, শ্রীমঙ্গল। আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ, নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে বৃহস্পতিবার একটি 12 তলা ভবনের একাংশ ধসে একজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স জানায়, মিয়ামি দাদে কাউন্টির 12 তলা বিশিষ্ট আবাসিক ভবনটি ধসে পড়ার মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর 80টি গাড়ি। বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় ভবনটিতে মোট কত মানুষ ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এখনও অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। নিরাপত্তার স্বার্থে আশেপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। 1980 সালে নির্মিত হয়েছিল এই ভবনটি। শেষ করছে এখনকার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।